প্রত্যেক উৎসবের আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ব্যাংকের ঝকঝকে কাউন্টারে নতুন টাকার বান্ডিলের খোঁজ করলে একটা উত্তর প্রায় নিশ্চিত, নোট নেই। অথচ সেই একই ব্যাংক থেকে মাত্র কয়েক কদম দূরেই ফুটপাতে টাকার পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। প্রশ্নটা হলো, যে সেবাটি মানুষের বিনামূল্যে পাওয়ার কথা, সেটা কিভাবে একটা সংগঠিত কালোবাজারে পরিণত হলো, যেখানে নিজের টাকা কিনতেও নিজের পকেট থেকেই অতিরিক্ত অর্থ গুনতে হয়। ভাবুন তো একবার, কি অদ্ভুত একটা বৈপরীত্য। হাজার কোটি টাকার লেনদেন করে যে ব্যাংকগুলো, তাদের ভল্টে নাকি নতুন নোটের সংকট, অথচ ঠিক তার বাইরেই রাস্তার দোকানে সেই নোটের কোনো কমতি নেই। তাহলে এই বিপুল পরিমাণ নোট আসছে কোথা থেকে? বিশেষ করে ঈদের সময় ঈদি বা সালামি দেওয়ার জন্য নতুন নোটের চাহিদা যে কতটা বেড়ে যায় তা আমরা সবাই জানি। এটা আমাদের সংস্কৃতির একটা সুন্দর অংশ। আর প্রতি বছর এই প্রেডিক্টেবল চাহিদাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে টাকার বিনিময়ে টাকা কেনার এক বিশাল কালোবাজার। যখন সাধারণ মানুষ নতুন নোটের জন্য এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ঘুরছে, ঠিক তখনই কিন্তু একটা সমান্তরাল ব্যবস্থা পুরো দমে সক্রিয়। এই ব্যবস্থায় দেশের মুদ্রাকে আর লিগ্যাল টেন্ডার হিসেবে দেখা হয় না, বরং দেখা হয় উচ্চ প্রিমিয়ামের একটা পণ্য হিসেবে। অর্থনীতির ভাষায় এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় আর্বিট্রেজ। মানে একই জিনিসের দাম যখন দুই জায়গায় দুই রকম হয়, সেই পার্থক্যের সুযোগ নিয়েই কেউ বিশাল মুনাফা করছে। এখানে ব্যাংকের নতুন নোটের বিনিময় মূল্য শূন্য, কিন্তু ফুটপাতে এর জন্য একটা বড় প্রিমিয়াম দিতে হচ্ছে। আর এই দামের পার্থক্যই একটা সুসংগঠিত চক্রকে টিকিয়ে রেখেছে। তাহলে আসল প্রশ্নটা হলো, সাধারণ মানুষের জন্য ছাপানোই চকচকে নোটগুলো ব্যাংকের সুরক্ষিত ভল্ট থেকে বেরিয়ে কিভাবে এই কালোবাজারের পাইপলাইনে ঢুকে পড়ছে। চলুন সেই পেছনের দরজার সরবরাহ ব্যবস্থাটা একবার খতিয়ে দেখা যাক। প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো, কয়েকটা ধাপে এটা হয়। প্রথমে নতুন নোটের সরবরাহ শুধু ব্যাংক কর্মকর্তাদের জন্য সীমিত করে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়। এরপর সেই নোটগুলোই ব্যাংক থেকে সরাসরি চলে যায় সিন্ডিকেটের হাতে। সেখান থেকে একটা মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে তা অবশেষে পৌঁছায় ফুটপাথের বিক্রেতাদের কাছে। এই পুরো কালোবাজারটার শেকড় কিন্তু লুকিয়ে আছে প্রাতিষ্ঠানিক যোগসাজশের মধ্যেই। মানে নাগরিকদের জন্য যে সেবাটা তৈরি, সেটাই একটা সংগঠিত সিন্ডিকেটের কাছে পাইকারি দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। ব্যাংকের কাউন্টারে নতুন নোটের যে অভাব দেখা যায়, সেটা আসলে কোনো দুর্ঘটনা না। এটা একটা ঠান্ডা মাথার কৌশল, যাকে বলে আর্টিফিশিয়াল স্ক্যারসিটি বা কৃত্রিম সংকট। এই কালোবাজারের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই কৃত্রিম সংকট তৈরি করাটা জরুরি। এবার আসা যাক, এই ঐতিহ্য পালনের জন্য সাধারণ মানুষকে ঠিক কী পরিমাণ মূল্য দিতে হচ্ছে। নতুন নোটের জন্য যে অতিরিক্ত অর্থটা তারা দিচ্ছেন, সেটা আসলে একটা অঘোষিত করের মতো, যা তাদের ওপর নীরবে চাপিয়ে দেওয়া হয়েছে। দেখুন, সংখ্যাগুলো কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। বিশেষ করে শিশুদের সালামি দেওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় যে ছোট নোটগুলো, মানে ২০ বা ৫০ টাকার নোট, সেগুলোর ওপরই প্রিমিয়াম বা বাড়তি দামটা সবচেয়ে বেশি, ৭৫%। ভাবা যায়? মানে ২,০০০ টাকার একটা বান্ডেল কিনতে একজন সাধারণ নাগরিককে খরচ করতে হচ্ছে প্রায় ৩,৫০০ টাকা। এটা নিছক ব্যবসা নয়, এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক শোষণ। এই কথাগুলো এমন একজন সাধারণ নাগরিকের, যিনি কেবল একটা বহুদিনের সাংস্কৃতিক ঐতিহ্য পালন করতে চেয়েছিলেন, আর তার এই অসহায়ত্বের সুযোগ নিচ্ছে একটা সংগঠিত চক্র। এই পুরো আর্থিক অনিয়মের প্রক্রিয়াটি বোঝার জন্য চলুন একটা সহজ কিন্তু শক্তিশালী রূপক ব্যবহার করা যাক। কল্পনা করুন, আপনার টাকা একটা পাবলিক জলাধারে জমা আছে, যা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার কথা। কিন্তু সেই সিস্টেমের ভেতরের লোকেরাই একটা গোপন পাইপলাইন তৈরি করেছে, আর সেই পাইপ দিয়ে পাবলিকের সম্পদ গোপনে বাইরে পাচার হয়ে যাচ্ছে। আর সবশেষে কি হচ্ছে? একজন বিক্রেতা সেই পাচার করা সম্পদ, যা আসলে আপনারই, সেটাই আপনার কাছে বাড়তি দামে বিক্রি করছে। নতুন নোটের এই কালোবাজারটাও ঠিক এভাবেই কাজ করে। কিন্তু নতুন নোটের এই কালোবাজারকে যদি শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা ভাবা হয়, তাহলে বিরাট ভুল হবে। এটা আসলে রোগের উপসর্গ, আসল রোগ নয়। এটি আমাদের আর্থিক খাতের আরও গভীর এবং বিস্তৃত একটা প্রাতিষ্ঠানিক অবক্ষয়েরই দৃশ্যমান প্রতিফলন। ফুটপাতের এই দুর্নীতির সাথে
ব্যাংকিং খাতের আরও বড় বড় ব্যর্থতার একটা গভীর যোগাযোগ আছে। যে সংস্কৃতি ইচ্ছাকৃত ঋণ খেলাপিকে প্রশ্রয় দেয়, রাজনৈতিক বিবেচনায় ব্যাংকে নিয়োগ হয় এবং নিয়ন্ত্রক সংস্থাকে দুর্বল করে রাখে, সেই একই সংস্কৃতি এই কালোবাজারকেও টিকিয়ে রাখে। সুতরাং এই সমস্যাটাকে শুধু ফুটপাথের কিছু মানুষের ব্যবসা হিসেবে দেখলে চলবে না। এটা আমাদের দেশের আনুষ্ঠানিক অর্থনীতির ভেতরে যে পচন ধরেছে তারই এক সরাসরি এবং প্রকাশ্য প্রতিফলন। তাহলে শেষ প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তরটা হয়তো ততটা সহজ নয়। নতুন নোটের জন্য যে অতিরিক্ত অর্থ বা প্রিমিয়াম আমাদের দিতে হচ্ছে, তা এক ধরনের সুদ ছাড়া আর কি? একজন নাগরিককে কেন তার নিজের দেশের টাকার ওপরেই এক ধরনের সুদ দিতে হবে? এই প্রশ্নটি হয়তো নাগরিক এবং দেশের আর্থিক ব্যবস্থার মধ্যে ভেঙে পড়া আস্থার সম্পর্ককে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে।